আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কাইন্ড অফ রিভিশন কেন? কারণ রিভিশন জিনিসটা একটা খুব ব্রড স্পেকট্রাম জিনিস। এটাকে তোমরা যেমন ইজি ভাবো যে পরীক্ষার আগে টাইনা পড়ে গেলাম, এডি হলো রিভিশন। হ্যাঁ, রিভিশন জিনিসটা যুগে যুগে তোমরা সংজ্ঞা পুরা বদলায় ফেলাইছো। এখন অনলাইনের যুগে মানুষজন 6 মাস আগে রিভিশন শুরু করে। তো আমি 6 মাস আগে রিভিশন নিয়ে কথা বলতেছি না, এটা রিভিশনে কাউন্ট হয় না। রিভিশন মানে যেটা হলো পরীক্ষার এন্ড মোমেন্ট আমি পড়বো, মোটামুটি পরীক্ষার 1 দিন আগে, পরীক্ষার 2 দিন আগে, পরীক্ষার 10 দিন আগে, দ্যাটস কল্ড রিভিশন। যা আগে সব পড়া হয়ে গেছে, দেন আমি সেকেন্ড টাইম পড়তেছি। তোমরা রিভিশন জিনিসটাকে কখনো এটার সাথে মিলাবা না। কিছু মানুষজন এটাই দিয়ে কোর্স খুলে বসছে যে এতদিন কিছু পড়ে নেই, সে এখন পড়বে। এটা রিভিশন না, সে প্রথমবারই পড়তেছে। এটা তার আর যা হোক রিভিশন হচ্ছে না। ওকে, তো প্রথমে আমরা রিভিশন কি সেটা বুঝলাম। এখন রিভিশনের জন্য 2 টাইপের পন্থা আছে। প্রথম মোটা দাগে 2 টাইপ। টাইপ নাম্বার 1 হলো যে প্রি রিভিশন প্রিপারেশন, যারা রিভিশনের জন্য আগে থেকে মেন্টালি, ফিজিক্যালি, একাডেমিক্যালি সব দিক দিয়ে রেডি হয়। জিনিসটা কেমন বুঝো? অনেক স্টুডেন্ট তোমরা আসো, অসংখ্য বই পড়ো, এই বই ওই বই, এই নোট, এই গাইড, এই শিট, এই সেই, হ্যান ত্যান প্যান, এত কিছু পড়ছো। প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট কোন না কোন এক জায়গা থেকে পড়ছো। ওয়ান ফাইন মর্নিং তুমি চিন্তা করলা তোমার এখন 7 দিন পরে পরীক্ষা। তখন তুমি প্যানিক মোডে চলে যাও, জাল এত কিছু কিভাবে একসাথে পড়বো। তখন কিন্তু মাথায় প্যানিক হয়। এটা একটা কিন্তু খুব কমন সিনারিও। আরেকটা কমন সিনারিও কি, যে এত কিছু এত জায়গা থেকে পড়ছি, যা আমরা যে একসাথে করব এই পরিমাণ সময়টাও আমার হাতে নাই। যদিও প্যানিক মাথা ঠান্ডা করে তুমি একসাথে করা শুরু করলা, তখন কিন্তু তুমি ওই পরিমাণে সময় পাচ্ছ না। ফলশ্রুতিতে তুমি যত ভালো রিভিশন দিয়ে যাও না কেন, মনে খুঁতখুত করবে আমি মনে হয় সব পড়ি নাই। সো রুল নাম্বার 1 রিভিশন ভালো হওয়ার আগে থেকে রিভিশন ম্যাটেরিয়াল বানানো। হোয়াট ইজ রিভিশন ম্যাটেরিয়াল বা RM? এই জিনিসটা আমি অনেক আগে থেকে করতাম। RM মানে কি আলাদা করে নোট করা, RM মানে কি আলাদা কোনো শিট বানানো না। RM মানে রুল নাম্বার 1 হলো যে আগে আমাকে সব একসাথে করতে হবে। অর্থাৎ আমি একটা বইয়ের মধ্যেই সব রাখার চেষ্টা করব, একটা নোটের মধ্যে, একটা খাতার মধ্যে সব একসাথে রাখার চেষ্টা করব, যাতে আমার কন্টেন্ট কমে আসে। কারণ দেখো, কারণ সিনারিওটা চিন্তা করো, তুমি কোচিং একটা চ্যাপ্টারের পরীক্ষা দিচ্ছ, একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া সোজা 4-5 জায়গা থেকে পড়লাম। এবার পেপার ফাইনাল দিচ্ছ, পেপার ফাইনালে এবার 7টা চ্যাপ্টার একসাথে হয়েছে। এবার তুমি সাবজেক্ট ফাইনাল দিচ্ছ, এবার কটা চ্যাপ্টার? 14টা চ্যাপ্টার। এখন কিন্তু রিভিশন আরও টাফ হয়ে গেছে এবং তোমার ব্রেনে কিন্তু ইনফরমেশন আরও কম থাকবে। এবার 14টা জায়গায় আমি এবার একটা সাবজেক্টে ভর্তি পরীক্ষা নিব না, আমি তো ভর্তি পরীক্ষা নেব 4টা সাবজেক্টের। এবার 4-14 96টা চ্যাপ্টার এবং প্রত্যেকটা সাবজেক্টের পড়াশোনা এবং ডাইমেনশন পুরাই আলাদা। তখন কি হবে? বাংলা, ইংলিশ, জিকে অনেক কটা বই থেকে, বঙ্গবন্ধু এক জায়গা থেকে, সংবিধান এক জায়গা থেকে, নাউন এক জায়গা থেকে, পুরাণ এক জায়গা থেকে পড়লাম। পরীক্ষার আগের দিন রিভিশন দিব কেমনে? পরীক্ষার আগে 7 দিন কেমনে পড়বো? তখন তো প্যানিক, কারণ খুঁজে পাবো না কোথা থেকে আমি পড়ছি, কারণ ব্রেন তখন অলরেডি প্যানিকে থাকে। তো এক সাধারণ জ্ঞানের একটা টপিকের উপর, বঙ্গবন্ধুর উপর পরীক্ষা দেওয়া যায়। যখন আমি পুরা সাধারণ জ্ঞান, পুরা ইংলিশ, পুরা বাংলা দিলাম, তখন তো তুমি পাগল। তো এই জন্য প্রথমত সকল জিনিসপাতি এক জায়গা থেকে করা ভালো। আমি বলতাম 1 বুক মেথড, একটা বই পড়বো, ওইটাই মেইন বই, বাকি যা আমার পছন্দ হবে, দরকার হলে কাটে, দরকার হলে ফটোকপি করে, দরকার হলে নোট করে, যেমনে হোক এই বইয়ের ভিতরে ঢুকাই দেবো। যদি নোট খাতা বানাই, একটাই বানাবো, একটার মধ্যে সব থাকবে। তাইলে পরীক্ষার আগে রিভিশন দেওয়া সবচেয়ে সোজা। সেকেন্ড যেটা, সেটা হলো I&W মার্কিং। এই জিনিসটা বুঝো। অনেক স্টুডেন্ট আছে যারা এই কাজটা করে, পরীক্ষার আগে আগে যে জিনিসটা ও ভুলে যাইতে পারে, যে জিনিসটা ও পারে না, ও যে জিনিসটা পারে না সেটা পড়ে। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চ্যুতি আমি। কারণ ধরো সে টু সে আমি ত্রিকোণমিতির একটা বিশাল কঠিন টাইপ আছে, একটা বিশাল বড় প্রমাণ আছে যেটা আমি পারি না, আমি বসে বসে ওই প্রমাণটা করলাম। অথবা ম্যাট্রিক্স নির্ণায়কের একটা অনেক বড় প্রমাণ আছে, এটা আমি পারি না, এটা আমি বসে বসে করলাম। কিন্তু পরীক্ষার হলে যায় দেখলাম ওইটা আসে নাই, খুব সহজ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার একটা ম্যাথ আসছে, যেটা আমি পরীক্ষার আগে আসলে রিভিশনে দিই না, কারণ আমি চিন্তা করছি যে যেগুলো আমি পারি না সেগুলো আমি পড়ে যাব। অনেকে আছে যেগুলো ভুল করে কোচিংয়ের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় ওগুলো রিভাইজ দিয়ে যায়, কিন্তু ওখান থেকে তো কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে কোন জায়গা থেকে? যেগুলো ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের কোর্সে, অনলাইনে, সাজেশনে অনেক জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট টপিক বলে দেয়। তোমার বাড়ির স্যারও বলে দেয়, কলেজের স্যারও বলে দেয়, স্কুলের স্যারও বলে দেয়। তোমার প্রথম প্রায়োরিটি হবে ইম্পর্টেন্ট টপিক, এবং এই তুমি জাস্ট যেই বই থেকে, যে নোট থেকে, যে গাইড থেকে, যে শিট থেকে পড়তেছো, সেখানে ওই টপিকটার উপর একটা দিয়ে মার্ক করে দিবা, দিয়ে গোল করে চিহ্ন দেওয়া আছে। তার মানে পরীক্ষার দিন তোমার প্রথম প্রায়োরিটি থাকবে
আই এর আন্ডারে যা পড়ে সেটা রিভিশন দিয়ে যাওয়া, কারণ ওইটা পরীক্ষা হলে আসবে। দেন তোমার সেকেন্ড প্রায়োরিটি হবে ডাব্লু, যে এইটা আমি কম পারি। এইটা প্রত্যেকের জন্য আলাদা, ইম্পর্টেন্ট টপিক সবার জন্য সেম, বাট উইক পয়েন্ট তো সবার জন্য আলাদা। আমার সংখ্যাগত তথ্য বেশি মনে থাকতো, আমার মেন থিওরি ছবি ভুলে যেতাম, আমার ছবি হলো আমার ডাব্লু। তো যেগুলো আমি কম পারি সেগুলোতে আমি ডাব্লু মার্ক দিব। তো ডাব্লু হবে আমার সেকেন্ড প্রায়োরিটি। এখন যদি দুইটাকে আমরা একটা সেট আকারে চিন্তা করি, এটা হলো আই সেট, এটা হলো ডাব্লু সেট, দুইটার মাঝখানে একটা কমন এরিয়া পড়ে গেছে, তাই না? যে যেটা একে তো ইম্পর্টেন্ট, দুইয়ে আমি কম পারি, তাহলে পরীক্ষার আগে প্রথম রিভিশন কোন জায়গায় দিতে হবে? এইটা হলো আমার 1 নাম্বার জায়গা। দেন 2 নাম্বার জায়গা কি? এই ইম্পর্টেন্টটা। 3 নাম্বার জায়গা হলো আমার উইক পয়েন্ট। বাট আমরা কি করি? আমরা এই টোটালটা বাদ দিয়ে আমরা জাস্ট এই 3 নাম্বারটাতেই কাজ করি, ফলশ্রুতিতে পরীক্ষা হলে মারা। তো যারা ভালো স্টুডেন্ট আছো, ভিডিও যদি আগে দেখে থাকো, এই মোমেন্ট থেকেই রিভিশন ম্যাটেরিয়াল বানাবা। যার আগে থেকে ম্যাটেরিয়াল বানানো থাকবে, ম্যাটেরিয়াল বানানো নোট করা না, জাস্ট মার্ক করা যে কি পড়বো আগে থেকে। সেকেন্ড যেটা হলো সামারি নোট মেথড, এটা ভার্সিটি স্টুডেন্টরা করে। কি করে? যে ও টোটাল পড়াশোনার যে স্লাইড বা যা এরিয়া আছে ওটাকে নিজের মতো করে একটা ছোট নোট বানায় ফেলে। নট ভাইয়ার ক্লাসের নোট, নট স্যারের নোট, নট অন্য কোনো নোট, এরকম কোনো নোট না। ও যেটা করে সেটা হলো ও টোটাল পড়াশোনাটা নিজে করে, ও ধরো নিউটনীয় বলবিদ্যার ও ব্যাংকিং কোণের জন্য 2-1টা সূত্র একটা ম্যাথ লিখছে, দেন ও কৌণিক গতির জন্য 2-1টা সূত্র একটা ম্যাথ লিখছে, তারপর ও ফ্রিকশনের 2টা সূত্র লিখছে। ওর কাছে মনে হয়েছে এগুলো আমার আই আর ডাব্লুর মধ্যে পড়ে। দেন পরীক্ষার আগে ও জাস্ট ওই সামারি নোটটা পড়ে যায়, ও বইটই আর দেখে না। এইটা করা টাইম কনজিউমিং, বাট দিস ইজ অলসো আ ওয়ে। আমি তোমাকে এখানে কয়েকটা ওয়ে বলবো, দ্যাট ডাজেন্ট মিন ওই ওয়েটাই তোমাকে করতে হবে। মনে রাখবা, এই যে রিভিশন ম্যাটেরিয়াল বা এইখানকার প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা হলো পার্সন স্পেসিফিক। আমি যদি তোমাকে রিভিশন ম্যাটেরিয়াল বানায় বেচি, যেটা আমি এককালে বেচতাম, পরে ভুল বুঝতে পারার বেচি নাই কেন? কারণ আমার জন্য যেটা রিভিশন ম্যাটেরিয়াল, আমি যেই সূত্রগুলো দেখে যাব, খুব স্বাভাবিকভাবে এমন একজনকে আমি পাবো যার সূত্র নিয়ে কোনো সমস্যা নেই, সংকেত মনে রাখতে পারে না। তো ওর রিভিশন ম্যাটেরিয়াল অবভিয়াসলি ডিফারেন্ট হবে। আমার সংকেত মনে থাকে, আমার সংকেত পড়ার দরকার নেই, ঠিক আছে? তো ঠিক তেমন এখানে যে প্রসেসগুলো আমি বলবো, এগুলা নট লাইক দ্যাট স্পেসিফিক তোমার জন্য, এগুলা তুমি টেস্টিং করে যেটা তোমার ভালো মনে হয় সেটা করবা। এরপরে হলো প্রি রিভিশনের 2টা প্রসেস আমরা জানলাম। এবার হলো পোস্ট রিভিশন প্রসেস। মানে কি? যে এইবার আমি সারা বছরে আসলেই কিছু গোছাই নাই, আমার রিভিশন ম্যাটেরিয়ালও রেডি নাই, মোটামুটি আইডিয়া আছে কি কি পড়ে যাইতে হবে। এখন পরীক্ষার সামনে আমার এই রিভিশন ম্যাটেরিয়াল রেডি করারও টাইম নেই, নোট করারও টাইম নেই। কি করতাম এখন? প্রথম একটা ওয়ে হলো যে কোশ্চেন ব্যাংক মেথড, যে কম সময়ে জিনিসপাতি শেষ করার উপায় হলো কোশ্চেন ব্যাংক পড়া। যেমন ঢাকা ভার্সিটির আগে কোন কোন টাইপ ইম্পর্টেন্ট, কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসতে পারে, এটা গাইডে খুঁজে খুঁজে বের করে পড়াচ্ছে। তোমার ইজি পন্থা হইলো যে ঢাকা ভার্সিটির বিগত 20 বছরের যে কোশ্চেন, সেইটা নিয়ে প্রত্যেকটা কোশ্চেন খুবই মনোযোগ সহকারে শর্টকাট সহ সলভ করা। তোমার জিকে ইংলিশের জন্য কোন কোন এমসিকিউ বা কোন কোন থিওরিগুলা, কোন কোন গ্রামাটিক্যাল রুল, এগুলো বোঝার জন্য সবচেয়ে বেশি এটা করতে হবে ইংলিশের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে, ওই প্রত্যেকটা কোশ্চেনের যখনই আসবে কোশ্চেনটা সলভ করবো, গ্রামার বইয়ে চলে যাবো, ওই পার্টটা পড়ে নেব। অর্থাৎ কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে যে টপিকটা আসবে ওই টপিকটা তখন আমি পড়ে রিভাইজ দেবো। এটা কিন্তু আরেকটা সেকেন্ড মেথড, যে কোশ্চেনের সাথে, প্রিভিয়াস কোশ্চেনের সাথে ওই সার্টেন টপিকটা আমার রিভাইজ করে ফেলা। ঠিক আছে? এটা হলো কম সময়ে কাজ করে, বাট এটা অবভিয়াসলি আগের 2টা মেথড হচ্ছে একটা লোয়ার ক্যালিবার মেথড। এরপরে রিটেন টপিক মেথড। রিটেন টপিক মেথড কি? এই পার্টটাতে অনেকে, যেহেতু তুমি প্যানিক করতেছো, প্যানিকের কারণে তুমি ভুল জিনিস পড়বা, বরঞ্চ যা পড়বা তাও খেয়াল থাকবে না। এখন তোমাকে কি করতে হবে? এখন তুমি একটা সিস্টেমে আসবে, যে প্রথমে মাথাটা ঠান্ডা করে যতগুলা বই তোমার সামনে আছে প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে বসে বসে আগে টপিক লিখবা, যে বিগত বছরে ভেক্টরের নদী নৌকা থেকে কোশ্চেন আসছে, ছাত্রধরা থেকে কোশ্চেন আসছে, উপাংশ অভিক্ষেপ থেকে কোশ্চেন আসছে, আমি এই 3টা টপিক পড়বো। এভাবে তোমার ফিজিক্সের সবগুলো টপিক লেখা শেষ। দেন জাস্ট ওই টপিকগুলো পড়ে চলে যাবা, দ্যাটস ইট। তো এখানে তোমার একটু টাইম দিয়ে জাস্ট টপিক লিখতে হবে যে কী পড়বো। যা লিখছো তার বাইরে কিচ্ছু পড়বা না। অবশ্যই সব টপিক তো তুমি লিখবা না, শুধু ইম্পর্টেন্ট বা তোমার যেটা উইক পয়েন্ট মনে হয় সেগুলোই তুমি লিখতেছো। ঠিক আছে? এখন আসো, সেটা হলো ডোন্ট রিড নিউ শিট। অর্থাৎ যখনই আমরা রিভিশন ওয়ার্ডটা ইউজ করি, এটা 7 দিন, 10 দিন, 1 দিন, যে কোনো সময় হতে পারে, এই মোমেন্টে কখন ধরো তোমাকে আমি বললাম যে শুন মামা, এই যে এখানে যেটা লেখা আছে এইটাই আসবে বইয়ের ভর্তি পরীক্ষা, এইবার শিওর। তুমি ম্যাথটা দেখে বুঝতে পারলে যে এটা একটা কমপ্লিট নতুন ম্যাথ, এখানে ওয়ালিস থিওরেম শিখতে হচ্ছে, যেটার নামও তুমি জীবনে শুনো নাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, টাটা বলে চলে আসবা, দরকার নেই। নতুন একটা গাইড নিয়ে গেছি যে মামা এই 10টা মুখস্থ কর, তাহলে চান্স হবে। তুমি 10টা প্যারাগ্রাফ দেখলা যে এটা তোমার ক্ষমতার মেলা বাইরে চলে গেছে, দেখবাই না। মনে রাখবা, তোমার প্রিপারেশন অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তুমি জাস্ট রিভিশনের সময় জাস্ট ব্রেনকে আরেকবার সান্ত্বনা দিচ্ছ যে বাবা ঠান্ডা থাক, আমরা পড়ছি।
তুমি যদি আগে থেকে না পড়ে থাকো, কখনোই একদিনে ঢাবি চান্স হয় না, একদিনে গোল্ডেন আসবে না, একদিনে GPA 5 আসবে না, একদিনে তুমি কলেজ ফার্স্ট হবে না, একদিনে কখনো বুয়েটও চান্স পাবে না। আগের প্রিপারেশনটাই মেন। এই টাইমটা জাস্ট আমরা ব্রেনের মধ্যে হাত ছুটতে দিচ্ছি, বাবা ঠিক আছে, ওকে, অল ইজ ওয়েল, আমরা যাবো, আমরা পারবো, এই জন্য পড়তেছি। তো ডোন্ট রিড নিউ শিট, যে যাই দেখ। অনেকে আছে পরীক্ষার আগে দিন রাতে বসে বসে লাইভ ক্লাস করে, বাবা এটার মতো খারাপ কাজ পরীক্ষার আগের দিন রাতে লাইভ ক্লাস করা, পরীক্ষার আগে একদিন দুই দিন আগে এক্সাম দেওয়া, পরীক্ষার আগের একদিন দুই দিন আগে টিচারের কাছে পড়া, এটা করা যাবে না। রিভিশনের টাইমটা অনলি সেলফ টাইম, পুরা টাইমটা জুড়ে জাস্ট আমি পড়বো, ঠিক আছে, পুরা জিনিসটা জাস্ট আমার, এখানে নতুন কিছু ঢুকানোর নাই। এরপরে আরেকটা যে মেথড, সেটা হলো ডিক্লাটারিং। ডিক্লাটারিং, তুমি এখন এই জায়গাটাতে আমার টেবিলটার দিকে একটু তাকায় দেখো দেখি, এখন এগুলার সাথে যদি আমি এগুলা সব কিছু ইনক্লুড করে দেই, এখন দেখছো জিনিসটাতে তোমার ফোকাস কোন জায়গায় গেছে, তুমি এক্স্যাক্টলি জানো না কোন জায়গায় ফোকাস দিচ্ছ, তাই না? এখন এগুলো সব এখানে রাখলাম, এটাও নিচে এখানে ঢুকাই দিলাম, ঠিক আছে, এবার আমি এটাও সরাই দিলাম। এবার তোমার ফোকাস কোন জায়গায় গেছে, জাস্ট এই জায়গায়, তাই না? তুমি এটার দিকে তাকাচ্ছ, রাইট? তো এইটা হলো তোমার ব্রেনও সিম্পলি ভাবে কাজ করে। তুমি যদি পড়ার টেবিলে 100 গাদা বই দেখায় নিজেরকে শো অফ করো, তোমার ব্রেন কিন্তু 100 গাদা বই দেখে ভাবতেছে আমাকে 100 গাদা বই রিভাইজ দিতে হবে। তো প্রত্যেক পরীক্ষার যখনই তুমি রিভিশন শুরু করবা, তুমি যা পড়বা, যেখান থেকে পড়বা, এর বাইরে কোনো কিছু টেবিলে থাকবে না। আমরা প্রত্যেক ভর্তি পরীক্ষার আগে ঢাবি, বুয়েট, মেডিকেলের পরীক্ষা যখন শুরু হয়েছে, আমাদের তো একটানে এক্সাম চলতেছিল, ওগুলার সময় আমরা আমাদের রুম থেকে 3 বস্তা বই বের করে আমাদের স্টোরেজ রুমে রাখা দিয়েছিলাম ঢাকায়। জিহাদের রুম থেকে বের করছে, আমরা প্রত্যেকে রুম থেকে জিনিসপাতি বের করে দিছি। টার্গেট ছিল একটাই, যে ব্রেনকে বোঝানো যে তোর জাস্ট এই যে এই 2টা বই আছে, এখানে যা লেখা আছে এইটুকু পড়লেই তোর রিভিশন শেষ। কারণ রিভিশনে তো নতুন কিছু শিখতেছি না, জাস্ট আগের টপিকটা যাতে আমি পারি এটা এনশিওর করতেছি। তো ডিক্লাটারিং করে ফেলতে হবে, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো অ্যাটলিস্ট স্লিপ। পরীক্ষার আগের রাতে রিভিশনের ক্ষেত্রে যেটা হয়তো বা রিভিশনের মধ্যে না পড়লে, এটা ব্রড স্পেকট্রামের রিভিশনেরই অংশ, যে পরীক্ষার আগের রাতে বা অনেক সময় অনেকে কী করে, পরীক্ষার আগের রাতে একান্তই ঘুমায় না। মনে রাখবা, তোমার ঘুম খুবই গুরুত্বপূর্ণ। আনলেস ইউ আর অন সাম নেক্সট লেভেল ড্রাগ, তোমাকে ঘুম লাগবেই। সো পরীক্ষার আগে আমি বলতেছি না যে 6 ঘন্টা ঘুমাইতে হবে, এরকম না, বাট অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স তুমি যাতে ঘুমাইছো এটা এনশিওর করে যাও। নাইলে দেখা যাবে যে এমন ল্যাথার্জিক লাগবে, ব্রেন এমন টায়ার্ড হবে যে ব্রেনে যা ছিল খারাপ লাগার কারণে ওটাও আউটপুট দিতে পারো না। এরপরে হলো দেখো যে ডোন্ট রিড আনইম্পর্টেন্ট শিট। এটা আমি বলে দিই, পরীক্ষার আগে কিন্তু ব্রেন খুব পাগলায় যায়, বুঝছো? মানে এই সময় কিন্তু নর্মাল জাজমেন্ট তোমার কাজ করে না। তো নর্মাল জাজমেন্ট যখন কাজ করে না, তুমি কিন্তু অনেক কিছুই পড়তে পারো, অনেক কিছু পড়তে ইচ্ছা করবে, এবং তোমার বইগুলাতে, তোমাদের অনলাইন ক্লাসে, তোমাদের বাইরের টিচার অনেক কিছুই কিন্তু তোমাকে বলে যায়। বাট যদি কেউ এইটুকু এনশিওর করতে পারে যে আমি গুরুত্বপূর্ণ টপিক ছাড়া পরীক্ষার আগে রিভিশন দিব না, তার জন্য কিন্তু যে কোনো সাবজেক্ট এক রাতে রিভিশন দেওয়া সম্ভব হয়। রিভিশন আমরা এক রাতে দিতে পারি না, কারণ আমি চিন্তা করি আমি পুরা বইটা আবার নতুন করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। এটা হলো পাপ, এই কাজ করা যাবে না। ট্রাই টু স্কিপ, শুরু থেকেই মাথার মধ্যে রাখবা যে আমি স্কিপ করব। এটা নিজের রেগুলার লাইফেও পড়ার সময় করবা, যা আনইম্পর্টেন্ট তা আমি দেখতাম না। ধীরে ধীরে যখন ওগুলোকে আনইম্পর্টেন্ট আকারে ট্রিট করবা, তখন কিন্তু তুমি পরীক্ষার আগে আগে ইম্পর্টেন্ট টপিক রিভিশন দিতে পারবা। এটা আমার নিজেরই মাইন্ডসেট ছিল, আমি পুরা বই পড়ে যেতাম। এই মাইন্ডসেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এইটা যাতে মাথার মধ্যে না থাকে। এখন এটা অনেক ফিক্স হয়েছে, ঠিক আছে? এরপর হলো মেক শিওর ইউ আর কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, তুমি সন্তুষ্ট। তুমি যতই রিভিশন দাও, আমার পদ্ধতি, ওর পদ্ধতি, এই পদ্ধতি, সেই পদ্ধতি, সব পদ্ধতির পরেও তুমি যদি এইটা এনশিওর না করতে পারো যে তুমি মেন্টালি স্যাটিসফাইড, যে না ঠিক আছে আমি যা পড়ছি দ্যাট ইজ ইনাফ ফর মি, তুমি 100 পরীক্ষার হলে খারাপ করবা। কোশ্চেন যদি তোমার পড়া টপিক থেকে দাও, তা তুমি প্যানিক করবা, কারণ তোমার মনে একটা খুঁতখুঁতা জিনিস আছে যে আল্লাহ আমি মনে পড়ি নাই, এটা যদি আসে, ওটা যদি আসে, এটা যদি আসে। অ্যান্ড সবচেয়ে দুর্ঘটনামূলক ঘটনা এটা হইতে পারে যে তোমার ইম্পর্টেন্ট টপিকে কিন্তু 80% চলে আসছে, হ্যাঁ, কিন্তু তুমি দেখতেছো যে যেই 2টা টপিক তুমি বাদ দিয়ে আসলে 10%, ওটা আবার চলে আসছে, তখন তুমি প্যানিক করে ফেলবা। এই জায়গায় আমি তোমাকে একটা কথা বলি, মনে রাখবা, যে কোনো রিভিশনের একটাই লক্ষ্য, তুমি যদি সব পড়েও যাইতা, সব তোমার জীবনও মনে থাকতো না। পরীক্ষার হলে যদি আনইম্পর্টেন্ট টপিক যেটা তুমি স্কিপ করছো, ওটা যদি 1 নম্বরে থাকে, কোনো সমস্যা নেই, খুব ভালো মতো জানবা, নিজের উপর ফেথ রাখে যে তোমার পুরা কোশ্চেন সেটে 75% তোমার পড়া জিনিস আসছে। মানুষ চান্স পায় না, মানুষজন প্লাস মিস করে মেজরিটি অফ দ্য টাইম। যারা খারাপ স্টুডেন্ট একান্ত পড়েন তাদের স্টোরি আলাদা, বাট যারা চান্স পাওয়ার কথা, যারা ভালো স্টুডেন্ট, মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট, ওরা রেজাল্টটা খারাপ করে এই কারণে, কারণ ও ভাবে যে পরীক্ষাটা ওর খারাপ হবে। ও কিন্তু অলরেডি জানে 75% কোশ্চেন ওর কিন্তু ওর এরিয়াতে আসছে, বাট ও জাস্ট এই ফেথের কারণে খারাপ করে। সো
ফেথ রাখতে হবে, এবং এই ফেথটা আসবে কখন, যখন কন্টেন্টমেন্ট থাকবে। অর্থাৎ আমি যে কয়টা টপিকই পড়ি, দরকার হলে একটু আমার বলা টপিকের চেয়ে বাড়ায় পড়ো, একটা টপিক দেখতে ইচ্ছে হয় দেখে যাও, যতটুক পড়ো নিজের ব্রেনকে শুরু থেকেই রিভিশনের টাইমটা, পুরা টাইমটা জুড়ে বুঝাইতে হবে যে আমি যা পড়ে যাইতেছি দ্যাট ইজ ইনাফ ফর মি, আমি যা করে যাইতেছি দ্যাট ইজ ইনাফ ফর মি অ্যান্ড দ্য এক্সাম, এবং আমি যতটুক করতেছি এখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসা সম্ভব না। যদি কোশ্চেন আসে ওটা আমার অ্যাটেম্প্ট করার কোনো দরকার নেই, আমি যেটা করছি এটা দিয়ে আমার রেজাল্টটা হয়ে যাবে। এই কন্টেন্টমেন্ট যদি নিজের মাথার মধ্যে ঢুকাইতে পারো তাইলেই কাজ হয়ে যাবে। তো এইটুকু ছিল আজকের সেশনে, আশা করি এটা দিয়ে তোমার রিভিশনটা ভালো হবে। ধন্যবাদ।